চার বিএনপি নেতাকে জড়িয়ে ২০টি নকল ফটোকার্ড শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার টিম। গুজবের শিকার চার নেতা হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। সবচেয়ে শঙ্কার বিষয়, ২০টি নকল ফটোকার্ড ছড়ানোর পেছনে একটি মাত্র ফেসবুক পেজ কাজ করছিল। রিউমার স্ক্যানারের তথ্য বলছে তারেক রহমানকে নিয়ে সবচেয়ে বেশি মোট ১৩টি ফটোকার্ড শনাক্ত হয়েছে। সালাউদ্দিন আহমদকে নিয়ে ৩টি ফটোকার্ড, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহাদি আমিনকে নিয়ে ২টি করে ফটোকার্ডে মিথ্যা ছড়ানো হয়েছে। ১৩টি গণমাধ্যমের নামে এসব নকল ফটোকার্ড ছড়ানো হয়। এর মধ্যে এখন টিভির নামে সবচেয়ে বেশি 4টি সম্পাদিত ফটোকার্ড ছড়ানো হয়েছে। আমার দেশের নামে 3টি, সমকাল ও ৭১ টেলিভিশনের নামে 2টি এবং প্রথম আলো, ডেইলি স্টার সহ মোট 9টি গণমাধ্যমের নামে একটি করে ফটোকার্ড নকল করে গুজব ছড়ানো হয়েছে। এসব ফটোকার্ড প্রচারের নেপথ্যে একটি নির্দিষ্ট ফেসবুক পেজও শনাক্ত করা হয়েছে। মূলত এখান থেকে গুজবগুলো অন্তত 14টি ফেসবুক গ্রুপে ধারাবাহিকভাবে ছড়িয়ে দেওয়া হয়। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা। তানভীর হাসান জোহা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ৭১ টেলিভিশনে স্বাগত জানাচ্ছি আপনাকে। স্বাগতম। তানভীর হাসান জোহা, আমরা যেমনটি দেখছিলাম যে 20টি নকল ফটোকার্ড ছড়িয়ে পড়েছে এবং এর মধ্যে বিএনপির 4 নেতাকে আসলে একদম সরাসরি টার্গেট করা হয়েছে বলতে গেলে। সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মাহাদি আমিন এবং সেই সাথে রয়েছে সালাউদ্দিন আহমদ। নির্বাচনের ঠিক পরপরই এ ধরনের ভুয়া তথ্য বা গুজব যেগুলো ছড়ানো হচ্ছে, জনমনে আস্থার জায়গাটা কি কিছুটা নড়বড়ে করতে পারে? কি মনে হয় আপনার? জি, ধন্যবাদ। দেখুন, এবারে নির্বাচনে ছিল আসলে ভুয়া খবরের ছড়াছড়ি এবং পাশাপাশি আপনি দেখবেন মূলত নির্বাচনে যখন আগে থেকে আসলে এটা শুরু হয় এবং এটা আসলে প্রত্যাশিতই ছিল। বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলো, রাষ্ট্রায়ত্ত গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী তখন কিন্তু একটা প্রেডিকশন করেছিল এবং গোয়েন্দা রিপোর্টও ছিল যে এরকম ধরনের একটা অপপ্রচার, এবং আপনি দেখবেন ইউএন কিন্তু এটা নিয়ে অবজারভেশনও দিয়েছে যে বাংলাদেশে আসলে অপপ্রচারটাই হবে নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যে প্রসঙ্গটি বলেছিলেন সেটা তো নির্বাচনের পরে এবং এখনো পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত ফেসবুক স্ক্রলে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অনেক রকমের রিউমার ছড়ানো হচ্ছে যে সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এরকম একটা ঘটনা আমরা দেখতেই পাচ্ছি। অবশ্যই আপনার কথাটা খুব প্রাসঙ্গিক। রাজনীতিকে কেন্দ্র করেই আসলে আমাদের এই রিউমার গুলো ছড়াবে, যাতে আপনি প্রত্যাশিত মনের ভিতরে পরাজিত অথবা রাষ্ট্রবিরোধী চক্র যেটা চায় সেটা যদি ভিজুয়াল কোনো ফরম্যাটে আসে, মানুষকে একটু প্রভাবিত করতে গেলে তারা এই জাতীয় ছড়ছাতুরি বা এরকম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ ফটোকার্ড অথবা ভিডিও খুব নিখুঁত করে তৈরি করছে। প্রসঙ্গত একটি কারণ আমি বলে রাখি, সামনে কিন্তু এআই নির্মিত মুভি তৈরি হবে, তখন কিন্তু আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি হবে। যদি এআই মুভি ক্যারেক্টার যদি আমাদের বাস্তবে সিনেমাতে চলে আসে, তখন কিন্তু মানুষ আসলে বুঝতে পারবে না কোনটা বাস্তব আর কোনটা সিনেমা, এটা আসলে মানুষ বুঝতে পারবে না। ধন্যবাদ। তানভীর হাসান জোহা, আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, যেমনটি ফটোকার্ডগুলোতে আমরা দেখছিলাম যে কোথাও ধর্মকে পুঁজি করেও আসলে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, কোথাও একটি দলকে পুঁজি করে, দলের ক্ষমতাকে পুঁজি করে গুজব ছড়ানো হচ্ছে। সেক্ষেত্রে যেমনটি বলছিলাম যে জনমনে প্রভাব কেমন পড়ে। একটি গোষ্ঠী আছে যারা আসলে সাইবার নিরাপত্তা বলি অথবা ফেসবুক, ইউটিউব সব কিছু থেকে তারা পিছিয়ে রয়েছে এবং এখানে যে একটি গুজব হতে পারে বা এগুলো ফটোকার্ডের মাধ্যমে ছড়ানো হতে পারে, এই বিষয়টি হয়তো তারা অবগতই নয়। সেক্ষেত্রে সেই জনগোষ্ঠী যখন এ ধরনের একটি গুজব বিশ্বাস করে ফেলছে এবং সেই বিষয়টি আসলে ওই স্পেসিফিক রাজনৈতিক দলকে কিভাবে টার্গেট করতে পারে বলে আপনার মনে হয়, বা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে? দেখুন, ফেসবুকে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের ফলাফল একরকম আসছে এবং লাইভ টেলিভিশনে কিন্তু নির্বাচনের ফলাফল আরেক রকম আসছে। এটা সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ। এবং অনেকেই আমাকে বিশেষ করে দেশ বিদেশ থেকে ফোন করে অনেকেই বলেছে কোনো একটি বিশেষ দল জিতে যাচ্ছে অথবা বিশেষ জায়গায় পুরনো কিছু ফুটেজ, সিল দেওয়া ফুটেজ, সেগুলোকে
আগের নির্বাচনের ফুটেজগুলোকে এখন বর্তমান নির্বাচনে ব্যবহার করে এটা দেওয়া হচ্ছে। এতে স্বাভাবিকভাবে বিভ্রান্ত হবে এবং বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। আপনি দেখেন শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়, আমাদের বাংলাদেশে কিন্তু রামুর মতো ঘটনা ঘটেছে। কক্সবাজারের রামুতে যে ঘটনাটা ঘটলো, জাস্ট একটা ফটোকার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু সেখানে বৌদ্ধ মন্দিরে হামলা হলো। তেমনি নাসিরনগরের কথাও যদি ধরি আমরা, সে নাসিরনগরে কিন্তু মাইলকে মাইল, মাঠের পর মাঠ হিন্দু পরিবারদের উপর কিন্তু অনেক নির্যাতন করা হয়েছিল। তো এই ব্যাপারগুলো মানুষকে ইমোশনালি আসলে এক্সপ্লয়েট করে, এরকম উদাহরণ যথেষ্ট আছে। তো আমাদের আসলে সমাধানকে নিয়ে চিন্তা করতে হবে। আমি শুধু এটুকু বলতে চাই, পৃথিবীতে 100-র উপর টুলস আছে এআই চেকার। আপনি গুগলে সার্চ দেন এআই চেকার দিয়ে, আপনি যদি যেটা সন্দেহ সে নিউজটা যদি আপলোড করেন, সে অটোমেটিক বিনামূল্যে বলবে এটা এআই জেনারেটেড অথবা এআই জেনারেটেড নয়। তো সেইটার মাধ্যমে যদি আমরা যদি সচেতন হই, তাহলে কিন্তু এই গুজব রোধ করতে আমরা সমর্থ হব। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে আমাদের এখন রাজনৈতিক ভাবে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। মাঠ পর্যায়ে সকলকেই সচেতন হতে হবে, যাতে তারা মাঠ পর্যায়ে সমস্ত জনগণকে এবং দলীয় কর্মীদেরকে তারা যাতে খুব সুন্দরভাবে বোঝাতে পারে যে কোনটা আসলে ভুয়া, কোনটা রাইট, এবং ভুয়া কার্ডগুলো কি করে নির্ণয় করতে হয়, এবং এটা শেয়ার করলে যে সেও আইনের মধ্যে পড়তে পারে, এই বিষয়টা অধিকতর আসলে সচেতনতা প্রয়োজন। জি। ধন্যবাদ। আহ, যেমনটি আপনি বলছিলেন যে সচেতন হওয়ার বিষয়টি, তানভীর হাসান জোহা, আপনি যেহেতু সাইবার নিরাপত্তা বিশ্লেষক, আমার একটি প্রশ্ন রয়েছে। যেমনটি আমরা দেখছিলাম যে ফটোকার্ডগুলো কিন্তু গণমাধ্যমেরই, এবং গণমাধ্যম বলতে গেলে প্রতিষ্ঠিত গণমাধ্যম, মানুষ যে গণমাধ্যমের কথাগুলো বিশ্বাস করে, সেই ক্ষেত্রে কিন্তু গণমাধ্যম কর্মীও একরকম আশঙ্কার বা হুমকির সম্মুখীন হতেই পারে, যেহেতু ধর্মকেন্দ্রিক বিভিন্ন ধরনের গুজব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং প্রতিষ্ঠানও কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান এবং ব্যক্তি যারা গণমাধ্যম রয়েছে, তারা কি ধরনের সাইবার সহযোগিতা পেতে পারে যদি বলতেন। দেখেন, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে যে ফেসবুক বেসড মব সৃষ্টি করে কিন্তু আমাদের দুটো প্রতিষ্ঠানকে আক্রমণ করা হয়েছে শুধুমাত্র ফেসবুককে বেস করে। হ্যাঁ, এবং বেশ কিছু মব তৈরি করা আমরা যেটা দেখেছি প্রাসঙ্গিক ক্রমে আগে, সেগুলো কিন্তু সমস্ত সামাজিক মাধ্যমে সত্যি মিথ্যে বা পূর্বের কোনো বিষয় নিয়ে তারা উত্তেজিত হয়ে ইলেকট্রনিক মেন্টাল হয়ে যেটাকে ফুলিয়ে ফাঁপে তারা কিন্তু একটা লিভারেজ নিয়েছে এবং সাথে সাথে সেটা তারা এক্সিকিউট করেছে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, যখনই আপনার কোনো ফটো কার্ড আপনার নজরে আসবে, আপনি আপনার অফিসিয়াল পেজ থেকে টিক মার্ক বা ব্লু মার্ক ফেসবুক পেজ থেকে বলতে হবে এই জাতীয় তথ্যটি সঠিক নয়, এটা একটি ভুয়া তথ্য। এইভাবে আসলে জিনিসটি করতে পারলে পরে আমরা আসলে মনে করতে পারি যে আমরা কিছুটা রেমিডি তারা পেতে পারে। তারপরেও মানুষ সচেতন নয়, ফটোকার্ড দেখলে সেটা তারা বিশ্বাস করতে চায়। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে আমাদের যে ব্লু ভেরিফাইড যে সকল ফেসবুক পেজগুলো গণমাধ্যমে আছে, সেই ব্লু ভেরিফাইড পেজগুলোতে আসলে সেই ডিক্লারেশনটা থাকলে পরে আপনি তাহলে কিছুটা দায়মুক্ত হবেন, কিছুটা হয়তো সচেতন নাগরিক আপনার মূল পেজে যে আসলে এই ফিড থেকে আসলে বুঝতে পারবে যে আসলে এটা একটা ফেক নিউজ ছিল। ধন্যবাদ। জি, তানভীর হাসান জোহা, আমরা তো এই বিষয়টি নিয়ে কথা বললাম। এবার যদি একটু আইনের ক্ষেত্রে আসি, ব্যক্তিগতভাবেও কিন্তু রাজনীতি থেকে একটু সরে আসি, আইন নিয়ে কথা বলি একটু। ব্যক্তিগত বিভিন্ন পেজ থেকে শুরু করে তাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু তারা বিভিন্ন রকমের কমেন্টেও তারা দেখা যাচ্ছে যে ভয়ভীতির দেখানো হচ্ছে যারা গণমাধ্যম কর্মী রয়েছে বা যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের আইনের জায়গাটা আসলে কতটুকু শক্তিশালী, এবং যদি শক্তিশালী না হয় সেক্ষেত্রে আইনগতভাবে আসলে কি কি পদক্ষেপ নিতে পারে, এবং প্রশাসনিক জায়গা থেকে কি ধরনের সহযোগিতা আমরা পেতে পারি? জি, ধন্যবাদ। এটা বেশ একটা গুরুত্বপূর্ণ এবং বেশ বড় অনেকগুলো প্রসঙ্গ আপনি এনেছেন এই প্রশ্নে। আমি বলতে পারি, প্রথমে হচ্ছে আমাদের আইনটা আসলে সাফিসিয়েন্ট কিনা। আমাদের আইনে কিছু সীমাবদ্ধতা আছে। দেখুন, আমরা ফেসবুক মেটার সাথে আমরা যখন কমিউনিকেশন করলাম ইলেকশনকে কেন্দ্র করে, আমাদের রাষ্ট্রপক্ষ থেকে যখন এই কমিউনিকেশনটা হয়, তখন ফেসবুক কিন্তু আমাদেরকে 3টা প্রশ্ন করেছিল: মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যান্ড এনসাইটমেন্ট। এই 3টি ধারাটা কোথায় আছে আপনাদের আইনে,
তো কোনো একটি কারণে আমাদের অপতথ্য বলা হচ্ছে, কিন্তু ফেসবুক ঠিক জানে না এটাকে ক্লাসিফাই করেছে মিস ডিস অ্যান্ড ইনসাইটমেন্ট। আমি একটু সংক্ষেপে বলতে চাই, আপনি ইচ্ছে করে একটা ভুল তথ্য শেয়ার করেছেন, আপনি জানেন না একটা ভুল তথ্য আপনি শেয়ার করেছেন, এটাকে আমরা মিস ইনফরমেশন বলছি। ডিস ইনফরমেশন বলতে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি জেনে বুঝে একটা ভুল তথ্য আপনি শেয়ার করছেন। ইনসাইটমেন্টটা আমরা যেটা বলতে চাইছি যে আপনি ইচ্ছে করে দাঙ্গা বাঁধানোর জন্য কোনো একটি জিনিস আপনি আপলোড করেছেন। এই অপতথ্য কিন্তু তিনটাই, এই তিনটা অপতথ্যের যদি আমরা ক্লাসিফাইড সংজ্ঞা যদি আমাদের আইনে থাকে, তাহলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের এডিটিং প্যানেলটা দেবে। তার মানে আমার বাংলাদেশের সাইবার পুলিশ ক্যান আইডেন্টিফাইড can be able to stop and locate any sort of fake ID, ব্ল্যাকমেলার, এনি প্রোপাগান্ডা। তারা নিজেরাই সেই প্ল্যাটফর্ম থেকে দেখে আইপি অ্যাড্রেস ধরে ধরে ডিভাইস থেকে টেলিফোন নাম্বার থেকে শুরু করে বাকি কার্যগুলো তারা করতে পারবে। যেখানে আমাদের সবসময় ফেসবুকের কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে যে অ্যাক্সেসটা ফেসবুক আমাদের দিচ্ছে না, সেখানে আমাদের আইনে কিছু সীমাবদ্ধতা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে জিডিপিআর, অর্থাৎ জেনারেল ডেটা কার্ড প্রোটেকশন রেগুলেশন, খুব ইম্পর্টেন্ট। জিডিপিআরটা না থাকার কারণে ফেসবুক কিন্তু গুড গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স না থাকলে তারা কিন্তু আপনাকে এডিটিং প্যানেলটা দেবে না। দুঃখজনক হলো সত্য, আমি একটি কথা বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো দেশে আমাদের কিন্তু জিডিপিআর করা হয়েছে। আশা করি নতুন সরকারের কাছে আমাদের কাছে এটা প্রত্যাশা থাকবে, আমরা যাদের জিডিপিআর এবং আইনটা সংশোধন করে মিস ডিস এবং ইনসাইটমেন্টের ব্যাপারগুলো যাতে দৃষ্টিগোচর করে আমরা আন্তর্জাতিক যে কোনো প্ল্যাটফর্মের এডিটিং প্যানেল যাতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আনতে পারি, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি 50% সমস্যা আমাদের বাংলাদেশ পুলিশই যথেষ্ট এই সকল সমস্যার সমাধান করতে। এখন আমরা নেক্সট বিষয়টা বলি, বর্তমান আইনে যেটা আছে সেটা অবশ্যই খুব ভালো কভার আছে, কিছুটা কভার আছে, কিন্তু আমরা আসলে এটা নেগোশিয়েট করে ফেলি, লম্বা মামলা তদন্ত হয় এবং ডিজিটাল ফরেন্সিক ল্যাব অ্যাভেলেবল না থাকার কারণে, মামলা দীর্ঘসূত্রতার কারণে আমাদের এই জিনিসগুলো কমপ্লিকেটেড হয়ে যায়, যার কারণে আমরা আসলে বিচারটা প্রতিষ্ঠা করতে পারছি না। বিচারটা প্রতিষ্ঠা না করতে পারলে, ভালো উদাহরণ না তৈরি করতে পারলে এই জিনিসগুলো আরো বাড়বে। ধন্যবাদ। তানভীর হাসান জোহা, আপনি যেমনটি বলছিলেন যে সচেতনতার বিষয়টি তো রয়েছেই, সেক্ষেত্রে যারা প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারাও নিশ্চয়ই সহযোগিতা করবে এবং নতুন সরকার গঠন হতে যাচ্ছে, আমরা নিশ্চয়ই প্রযুক্তিগত বিভিন্ন ধরনের সহযোগিতা আরও দৃঢ়ভাবে এবং শক্তভাবে পাবো। ধন্যবাদ তানভীর হাসান জোহা আজ একাত্তর টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।